আপনার কাছে কিছু টাকা হবে ভাবি? খুব বিপদে পড়েছি বুঝছেন? করুণ মুখে বলল জলিল। টাকা? কিছুটা বিভ্রান্ত হয়ে নীরা জিজ্ঞেস করলো, কত টাকা ভাবি? বেশি না, 20,000। 1 সপ্তাহ পরেই ফেরত দিয়ে দেব। 20,000? এত টাকা? কি উত্তর দেবে ভেবে পায় না নীরা। জলি ভাবির কাছে 20,000 টাকা হয়তো বেশি না, কিন্তু নীরার কাছে অনেক। নীরাদের বিল্ডিংয়েরই 4 তলায় থাকে জুলি ভাবিরা। নীরা আর সোহেল থাকে 6 তলার ছাদের উপর, চিলে কোঠার 2 রুমে। ছাদে কাপড় মেলতে এসে প্রায়ই নীরার ঘরে চলে আসে জুলি। গল্প করে যায় কিছুক্ষণ। নীরারও বেশ ভালো লাগে তার সাথে গল্প করতে। আজকেও সেরকমই গল্প হচ্ছিল। নীরা কি রান্না করেছে, শীঘ্রই তার শ্বশুর শাশুড়ি আসছে তাদের বাসায়, এরকম সাধারণ বিষয় নিয়ে কথা বলে যাচ্ছিল তারা। জুলি ভাবি তার মেয়েদের স্কুলের গল্প, পরীক্ষা শুরু হচ্ছে সেজন্য টেনশনে আছে, এরকম নানা প্রসঙ্গে কথা বলছিল। হঠাৎ করেই টাকার প্রসঙ্গ আসায় কিছুটা বিভ্রান্ত হয়ে যায় নীরা। একবার ভাবি বলে, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই ভাবি। কিন্তু নীরার সমস্যা হচ্ছে সে মিথ্যা বলতে পারে না, এমনকি ঘুরিয়ে পেঁচিয়েও কথা বলতে পারে না। অথচ সত্যি বলাটাও ঠিক হবে কিনা বুঝতে পারছে না। তাই কিছু না বলে চুপ করে থাকলো। নীরার দ্বিধা দেখেই বোধহয় জুলি নিজেই এবার কথা বলল। আসলে খুব জরুরি প্রয়োজনেই চাইছি আপনার কাছে। জিনির বাবার ব্যবসা মন্দ যাচ্ছে কিছুদিন ধরে। কয়েকটা শিপমেন্ট আটকে আছে। এদিকে বাচ্চারা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। এসব স্কুলের খরচ তো জানেন। ভর্তি করতে এক গাদা টাকা চলে যায়। ব্যবসা খারাপ যাওয়ার 3 মাসের বেতন দেওয়া হয়নি। আগামীকাল থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে। স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, কাল সকালের মধ্যে বেতন পরিশোধ না করলে পরীক্ষায় বসতে দেবে না। এটা কোনো কথা বলেন? এত নামি দামি স্কুল তোদের, 2টা বাচ্চার 3 মাসের বেতন না হয় বাকিই আছে, সেজন্য পরীক্ষা দিতে দেবে না? এমন প্রশ্নের উত্তরে কি বলা উচিত ভেবে পেল না নীরা। অবশ্য সেটা নিয়ে জুলি ভাবির কোনো সমস্যা আছে বলে মনে হলো না। সে আবার বলল, স্কুলের মেসেজ পেয়ে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে ভাবি। জেনে বাবাকে জানিয়েছি। সে বলেছে 1 সপ্তাহের জন্য কারো কাছ থেকে ম্যানেজ করতে। এখন এই মুহূর্তে কার কাছে টাকা চাইবো বলেন? হঠাৎ আপনার কথা মনে হলো। খুব সমস্যা না হলে চাইতাম না ভাবি। যদি 20,000ও দিতে পারতেন, তাহলে অন্তত 2 মাসের বেতন দিয়ে পরীক্ষায় বসানো যেত। আর ফেরত পাওয়া নিয়ে একদমই টেনশন করবেন না আপনি। ওদের বাবা বলেছে সামনের সপ্তাহে নাকি একটা শিপমেন্ট থেকে বেশ কিছু টাকা পাওয়া যাবে। ওটা পেলে প্রথমে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো ভাবি। নীরা বিব্রত হয়ে বলল, ছি ছি ভাবি, আপনি টাকা নিলে ফেরত পাওয়া নিয়ে টেনশন করবো কেন? কিন্তু আমার কাছে এই মুহূর্তে 20,000 টাকা তো নেই, 15,000 আছে। তাহলে 15,000 দেন ভাবি, বাকিটা আর কারো কাছ থেকে পাই কিনা দেখি। 15,000 টাকা আছে বলে কি ভুল করলো নীরা? মনে হচ্ছে না বললেই হতো। আসলে এত টাকা সবসময় থাকেও না তার কাছে। একটা বিশেষ প্রয়োজনে গতকালই টাকাটা তুলেছে ব্যাংক থেকে। কয়েকদিন পরে তার শ্বশুর শাশুড়ি আসছে গ্রাম থেকে। বিয়ের পরে এই প্রথম কেউ আসছে নীরা আর সোহেলের বাসায়। তারা এলে চিলেকোঠার 2 রুমের ছোট্ট বাসাটায় বেশ গাদাগাদি হবে। তবে সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে তাদের বাসায় কোনো খাট নেই। সোহেল একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনের একটা চাকরি করে। বাসা ভাড়া আর দুজনের খাওয়ার খরচেই বেতনের প্রায় সবটা চলে যায়। সামান্য যে জমা থাকে সেটা থেকে গত 8 মাসে টুকটাক কিছু জিনিসপত্র শুধু কিনতে পেরেছে তারা। কিন্তু কম দামি একটা খাট কিনতেও যে অ্যামাউন্ট লাগার কথা, সেটা এখনো জমাতে পারে নাই। খাওয়া ঘুমানো সবই চলে মেঝেতে পাতা বিছানায়। এটা নিয়ে সোহেলের অনেক আফসোস। যদিও নীরার তেমন কোনো সমস্যা নেই, বরং তার ভালোই লাগে। একটা পিকনিক পিকনিক ভাব আসে। কিন্তু সোহেলের বাবা মা তো মুরব্বী মানুষ, তাদের তো আর এভাবে থাকতে দেওয়া যায় না। কয়েক মাস আগে বাসার পাশের একটা কিন্ডারগার্টেন স্কুলে জয়েন করেছে নীরা। বেতন অবশ্য বেশি না, কিন্তু সামান্য হলেও সংসারের কাজে আসবে ভেবে প্রথম মাসের বেতন দিয়ে কিছু কেনাকাটা করেছিল। এমনকি সোহেলকে নিয়ে রেস্টুরেন্টে খেতেও গিয়েছিল। তখন অবশ্য বেশ খুশি হয়েছিল সোহেল। তবে পরে বলেছে, বুঝলেন এরা, বিপদ আপদে এই শহরে কেউ কাউকে চেনে না। কেউ তোমাকে 1 টাকা দিয়েও সাহায্য করবে না। তাই আমাদের নিজেদেরই কিছুটা সঞ্চয়ী হওয়া উচিত। এতদিন তোমার টাকাটা ছাড়াই যখন চলেছে, তখন ওখান থেকে আর খরচ করার দরকার নেই। ওটা জমিয়ে রাখো, প্রয়োজনে কাজে লাগবে। এরপর থেকে একটু একটু করে জমিয়েছে নীরা। গতকাল সেখান থেকেই 15,000 টাকা তুলে এনেছে। আচ্ছা, নীরা কি গল্পে গল্পে টাকাটার কথা বলেছিল জুলি ভাবিকে? এই প্রথম তাদের বাসায় শ্বশুর শাশুড়ি আসছে
আর নিজের টাকা দিয়ে তাদের জন্য একটা খাট কিনবে, বেশ আনন্দ নিয়ে বোধহয় সেই গল্প করেছিল নীরা। এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো। অবশ্য 1 সপ্তাহ পরে এই টাকাটা দিয়ে দেবে বলেছে ভাবি। তখন কিনলেও এমন কোনো সমস্যা বৃদ্ধি হবে না। তবে টাকা ধার দেওয়ার আগে সোহেলকে একবার জিজ্ঞেস করা উচিত বলে মনে হচ্ছে নীরার। সে বলল, ভাবি, আপনার তো কালকে সকালে লাগবে। আমি সোহেলের সাথে একটু কথা বলে আপনাকে জানাই। জুলি বলল, আমার তো খুব আর্জেন্ট দরকার ছিল। আচ্ছা, আপনি যখন বলছেন রাতেই না হয়ে আসবো। আমি কিন্তু আর কারো কাছে বলছি না ভাবি, আপনার উপর ভরসা করেই থাকবো। ঠিক আছে ভাবি, আপনি রাতে এসেই নিয়ে যাবেন। সন্ধ্যার পরে সোহেল বাসায় ফিরলেন। জুলি ভাবির কথা জানায় নীরা। সোহেল শুনে বলল, তুমি কি টাকাটা দিয়েছ? না, দেইনি। তোমার সঙ্গে কথা বলে দেবো বলেছি। একটু পরে ভাবি আসবে নিতে। বুঝলেন এরা, একটা কথা আছে, তুমি যদি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে চাও তবে কখনো তাকে টাকা ধার দেবে না। কারণ টাকা ধার দিলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। চূড়ান্তভাবে সম্পর্ক নষ্ট। এখন বাকিটা তোমার উপর। নীরা বলল, জুলি ভাবি ওরকম না বুঝলে, সে অনেক ভালো মানুষ। 1 সপ্তাহ পরে ফেরত দেবেও যখন বলেছে তবে দেবে ভাবি। সোহেল উদাস হয়ে বলল, দেখো, ফেরত দিলেই ভালো। তোমার টাকা তুমি যদি দিতে চাও, আমি তো বলার কেউ না। নীরা সোহেলকে একটা গাঁটটা মেরে বলল, ইস, তোমার টাকা? টাকাটা বুঝি আমার একার? আমাদের দুজনেরই, বুঝলেন? সোহেল বলল, দুজনেরই যদি হয় তাহলে বলবো কাউকে টাকা ধার দিও না। কিন্তু কিছুক্ষণ পর জুলি ভাবি যখন এলো তখন আর না করতে পারল না নীরা। 15,000 টাকা তুলে দিল তার হাতে। জুলি হেসে বলল, আপনি আমাকে বাঁচালেন ভাবি। আপনি না করলে কার কাছে যে চাইতাম। এরপর 1 সপ্তাহ চলে গিয়েছে। নীরার সাথে জুলি ভাবির বেশ কয়েকবার দেখাও হয়েছে, কিন্তু টাকার প্রসঙ্গ আসেনি। আসলে নীরা ইচ্ছা করেই আসতে দেয় নাই। তার মনে হয়েছে জুলি ভাবি এটা নিয়ে লজ্জা পেতে পারে, আর সময় হলে তো ফেরত দেবেই। এর মধ্যে গতকাল সোহেল খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছে, কি, তোমার প্রিয় ভাবি টাকাটা ফেরত দিয়েছে? নীরা বলেছে, দেয় নাই, কিন্তু দেবে তো। দেখো কতদিনে উদ্ধার করতে পারো। সোহেল নিরাসক্তভাবে বলল। সোহেলের খোঁচা খেয়ে নীরা ঠিক করলো আগামীকাল ভাবিকে বলবে টাকাটা দিয়ে যেতে। সোহেলের বাবা মায়ের আসারও সময় হয়ে আসছে। তাদের আসার আগেই কেনাকাটা সেরে ফেলতে হবে। কিন্তু পরের দিন ছাদে জুলি ভাবির দেখা পাওয়া গেল না, এমনকি তার পরের দিনও না। সোহেল হাসতে হাসতে বলল, বলেছিলাম তো, হলো এখন। কথাটা শুনে ভীষণ রাগ হলো নীরার। সে উঠে তখনই চলে গেল 4 তলায়। দরজা খুলে নীরাকে সামনে দেখেই জুলি বলল, ও ভাবি আপনি? আমি আপনার কাছে যাব ভাবছিলাম, কিন্তু বাচ্চাদের তো পরীক্ষা, টিচার এখন পড়াচ্ছে। আমি আবার মেয়েদের টিচারের কাছে রেখে কোথাও যাই না। ইয়ং ছেলে, বলা তো যায় না কি আছে মনের মধ্যে। নীরা বিব্রত হয়ে বলল, আসলে ভাবি, আপনি যে টাকাটা নিয়েছিলেন ওটা যদি এখন দিতে পারেন খুব ভালো হয়। আপনি তো 1 সপ্তাহের মধ্যে ফেরত দেবেন বলেছিলেন, কিন্তু 10 দিন হয়ে গেল। ও হ্যাঁ, আমার মনে আছে ভাবি, কিন্তু এখন তো দিতে পারবো না। ওদের বাবা এলেই তার কাছ থেকে আমি নিয়ে দিয়ে আসবো। আপনি ভাববেন না, আমি নিজে গিয়েই দিয়ে আসবো। ঠিক আছে ভাবি, কাল দুপুরের মধ্যে দিলেই হবে। বিকেলে গিয়ে আমরা কিনবো না হয়। আমি গেলাম তাহলে। একটু বসবেন না? 1 কাপ চা খেয়ে যান। আপনি তো আসেনই না আমাদের বাসায়। আমি সবসময় যাই। এখন না ভাবি, আরেকদিন এসে চা খাবো। যাই তাহলে। বাসায় ফিরতেই সোহেল বলল, কি, টাকা পেলে? না, কাল দেবে বলেছে। দেখো সেই কালটা কবে আসেন, আগামীকাল নাকি 1 বছর পরে। নীরা কিছুটা রেগে বলল, তুমি সবসময় নেগেটিভ কথা বলো। কারো সমস্যা থাকতে পারে না? ভাবি তো বলেছে সকালে এসেই দিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দিলে তো ভালোই। তা খেতে টেতে দেবে নাকি? নীরার রাগ দেখে সোহেল কথা ঘোরানোর চেষ্টা করে। নীরা উঠে গেল খাবার রেডি করতে। পরের দিন জুলি ভাবি দুপুরে এলো না। বিকেলেও যখন এলো না, নীরা নিজেই গেল খোঁজ নিতে। গিয়ে দেখলো বাসায় তালা দেওয়া। তালা দেখে নীরা ভীষণ অবাক হয়ে গেল। আশেপাশে কোথাও গেছে কিনা ভেবে ফোন দিল তাকে। ফোন ধরে জুলি বলল, নীরা ভাবি আপনি? নীরা জিজ্ঞেস করলো, আপনি কোথায় ভাবি? আম্মুর বাসায়। হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে পড়েছে। সকালে আব্বুর ফোন পেয়ে তখনই চলে আসছে। হসপিটালে নিতে হয় কিনা টেনশন ছিল, তবে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। নীরা বলল, যাক, খালাম্মু সুস্থ আছে জেনে ভালো লাগলো। ভাবি, আমরা তো কেনাকাটা করতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। আপনি আসছিলেন না দেখে ফোন দিলাম।
জুলি বলল, সরি ভাবি, কি করব বলেন? আম্মু যে অসুস্থ হয়ে পড়বে সেটা তো চিন্তা করি নাই। এরকম মুহূর্তে টাকার কথা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না নীরা। সে বলল, আপনি কখন বাসায় আসছেন? সন্ধ্যার মধ্যে এলে আমরা না হয় রাতেই বের হব। জুলি বলল, আমি তো আজকে ফিরবো না ভাবি, কাল পরশু আসতে পারবো কিনা জানি না। আম্মু আবার অসুস্থ হয়ে পড়ে কিনা বুঝতে পারছি না। আপনার টাকাটা যদি কিছুদিন পরে দেই, কোনো সমস্যা হবে? বুঝতেই তো পারছেন চিকিৎসার খরচ। নীরা আর কি বলবে, কারো অসুস্থতার মুহূর্তেই টাকা চাওয়াটা অভদ্রতা মনে হচ্ছে। আস্তে আস্তে বলল, ঠিক আছে, আমি রাখছি। ফোনটা রেখে রাগে লাল নেরার। জুলি ভাবি তো জানেই নেরা কেন টাকাটা ব্যাংক থেকে তুলেছিল। ধার নিয়ে শোধ তো করছেই না, এখন এটাই লাগবে চিকিৎসার জন্য। আবার বলল অবস্থা স্বাভাবিক। সে কি টাকাটা না দেওয়ার জন্য বানিয়ে বলছে? পরক্ষণে জিভ কাটে নীরা। ছি, এসব কি ভাবছে সে? বাসায় ফিরলে নীরার মুখ দেখেই সোহেল বুঝে যায় সব। টাকার কথা কিছু জিজ্ঞেস করলো না তাকে। বলল, দ্রুত রেডি হও, ফার্নিচারের দোকানে গেলে এখনই যেতে হবে। নীরা মন খারাপ করে বলল, কিন্তু টাকা তো ফেরত পাই নাই। সোহেল বলল, এরকম কিছু হবে আমি আগেই ভেবেছিলাম, তাই অফিস থেকেই কিছু অ্যাডভান্স নিয়েছি। পরের 2 মাসে অ্যাডজাস্ট হয়ে যাবে ওটা। এখন দ্রুত উঠে পড়ো। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। জুলি ভাবির সাথে দেখা হয়েছে কয়েকবার, কিন্তু টাকার কথা একবারও উচ্চারণ করে না এসে। এমনকি আগের মতো ছাদেও আসে না আর। এর মধ্যে এক শুক্রবার সকালে নীরা ছাদ থেকে দেখল বাসার সামনে পিকআপে অনেক জিনিসপত্র তোলা হচ্ছে। কোনো ফ্ল্যাটের ভাড়াটিয়া হয়তো বাসা শিফট করছে। কিছুক্ষণ পর জুলি ভাবির হাজবেন্ডকে ফার্নিচারগুলো তোলার তদারকি করতে দেখা গেল। তাকেও ওখানে দেখে নীরা অবাক হয়ে গেল। জুলি ভাবিরা কি বাসা শিফট করছে? আশ্চর্য, তাকে একবার জানানোর প্রয়োজনও মনে করে নাই। অথচ কিছুদিন আগেও ছাদে এলেই তাদের বাসায় এসে কতদিন চা খেয়ে গল্প করে দিয়েছে। আর সেই 15,000 টাকা। নীরা দ্রুত নিচে নামলো। 4তলায় নামতেই দেখল ফ্ল্যাটের দরজা খোলা, ভেতরে সবকিছু এলোমেলো হয়ে আছে। নীরা জুলি ভাবির খোঁজ করতে দেখল অনেকগুলো এলোমেলো বাক্সের মধ্যে লেবারদের কোনো নির্দেশনা দিচ্ছে সে। নীরাকে দেখে কেমন যেন চমকে উঠল। বলল, আরে ভাবি আপনি? হঠাৎ করেই বাসা শিফট করতে হচ্ছে বুঝলেন, কোনো প্ল্যান ছাড়াই হয়ে গেল। আপনার টাকাটা দিয়ে যেতে পারলাম না, তবে আপনি চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি এসে দিয়ে যাব। নীরার মুখে কথা শুনল না, শুধু আচ্ছা ঠিক আছে ভাবি, ভালো থাকবেন বলে চলে এলো বাসায়। নিজের উপর রাগ, ক্ষোভ, বিরক্তি, ঠিক কি উতলে উঠছিল জানে না নীরা। কেন যেন সবকিছু প্রচন্ড অসহ্য লাগছিল তার। জলি ভাবি চলে যাওয়ার সপ্তাহখানেক পরে একদিন বাড়িওয়ালা আন্টি এলেন ছাদে। নীরাকে দেখে বললেন, কেমন আছো নীরা? এই তো ভালো আন্টি, আপনি কেমন আছেন? আছি, এই বয়সে যেমন থাকা যায়। তুমি তো বাসাটা বেশ সুন্দর করে গুছিয়ে ফেলেছ, গাছগুলোরও বেশ যত্ন নিচ্ছ। তুমি আছো দেখে আমি অনেকটা নিশ্চিন্ত, আমার গাছগুলোর অযত্ন হবে না। নীরা হেসে বললাম, আসেন না আন্টি, ভেতরে আসেন। নীরার আহ্বানে ভেতরে এসে বসলেন বাড়িওয়ালি আন্টি। গল্প করতে করতে নীরা চা নাস্তা নিয়ে এলো। বাড়িওয়ালি বললেন, তোমার পরিচিত কেউ আছে কিনা দেখো তো নীরা, 4তলার বাসাটা ভাড়া হয় নাই এখনো, পরিচিতদের মধ্যে হলেই ভালো হতো। আচ্ছা আন্টি, আমি দেখব। আন্টি বললেন, জলির সাথে তো তোমার বেশ ভালো সম্পর্ক ছিল, পরশু তো ওদের ফ্ল্যাটের মিলাদ, তোমাকে বলে নাই? নীরা অবাক হয়ে বলল, ফ্ল্যাট মানে? আরে ওরা তো ফ্ল্যাট কিনেছে, আমাদের ফোন দিছিল মিলাদে যাওয়ার জন্য, খুব করে বলল। নীরা হতভম্ব হয়ে বলল, জুলি ভাবি ফ্ল্যাট কিনেছেন? আমি তো কিছু জানি না আন্টি। আন্টি বললেন, কি বলো, তোমার সাথে এত ভালো সম্পর্ক ছিল আর তুমি জানো না? ওরা তো সেখানেই উঠে গেছে, বেশ খোলামেলা বাসাটা, তোমাকে বলে নাই? নীরা বলল, না তো। আর ভাবি তো বলল ওনাদের ব্যবসায় মন্দা যাচ্ছে, আমার থেকে তো টাকা ধারও নিল। তোমার থেকেও টাকা ধার নিচ্ছে? বিল্ডিং এর আরো অনেকের থেকেই নিছিল, ফ্ল্যাটের কিস্তি পরিশোধ করতো, কিন্তু সবাইকে তো ফেরত দিয়ে গেছে শুনছি, তোমারটা দেয় নাই? না আন্টি। তাহলে পেয়ে যাবে, সবারটা যখন দিচ্ছে তোমারটাও দিয়ে দেবে নিশ্চয়ই। জলি ভাবি আর ফ্ল্যাট কিনেছে, অথচ তাকে একবার বলেও নি। বললে কি টাকার জন্য চাপ দিত নীরা? ঠিক হিসাব মেলাতে পারে না সে, কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায়। সময় চলে যায় তার নিজের মতো। এর মধ্যে নীরাকে একবারও ফোন করে নেই জলি, নীরাও দেয় নাই। বারবার টাকার কথা বলতে তার আত্মসম্মানে লাগে, কিন্তু মাত্র 15,000 টাকার জন্য এমনটা করতে পারলো জলি ভাবি?
বিশ্বাস করতে খুব কষ্ট হয়। অথচ তার সাথে কত চমৎকার একটা সম্পর্ক ছিল। সোহেল আগে দু একবার জিজ্ঞেস করেছে নীরা টাকা পেয়েছে কিনা, কিন্তু এখন আর এ প্রসঙ্গে কিছু বলে না। সেদিন বলেছিল, ওটা পাবার আশা তুমি ছেড়ে দাও নীরা। মনে করো কাউকে দান করে দিয়েছো, 15,000 টাকায় তোমার ভালো একটা শিক্ষা হলো। এর মধ্যে একদিন ফেসবুক ঘুরতে ঘুরতে জুলিভাবের পোস্ট সামনে চলে এলো নীরার। সমুদ্র সৈকতে পরিবারের সবাইকে নিয়ে হাস্যোজ্জ্বল কতগুলো ছবি, সমুদ্র বিলাস নিয়ে সুন্দর একটা পোস্টও লিখেছে। কারো থেকে কপি করেছে কিনা কে জানে। তারা যে তারা যে রিসোর্টে উঠেছে সেটার ভিডিও দিল একদিন। কেউ একজন কমেন্টে রিসোর্ট ভাড়া সম্পর্কে জিজ্ঞেস করায় উত্তরে জুলি যে অ্যামাউন্টটা লিখেছে সেটা দেখে নীরা পুরোই স্তম্ভিত। নীরার থেকে যত টাকা লোন নিয়েছিল 2 দিনের রিসোর্ট ভাড়া তার চাইতে অনেক বেশি। অথচ তার টাকাটা পরিশোধ করার কথা একবারও মনে পড়ে নাই তার। কিভাবে পারে মানুষ এমন করতে? 5 বছর পরের কথা, অপরিচিত একটা নম্বর থেকে ফোন আসে নীরার মোবাইলে। মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত থাকায় ফোনটা ধরা হয় না নীরার। গত 2 দিন ধরে একই নম্বর থেকে ফোন এসেছিল কয়েকবার। অপরিচিত নম্বর দেখে রিসিভ করা হয়নি নীরার। আজ নম্বরটা আবার ভেসে উঠল মোবাইলে। নীরা কেটে দিল। আবার বেজে উঠল রিংটোন। কলার বোধহয় নাছোড়বান্দা, ধরিয়েই ছাড়বে ফোন। বিরক্ত হয়ে মেয়েকে ওর বাবার কাছে দিয়ে কল রিসিভ করল নীরা। হ্যালো নীরা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি জুলি। কোন জুলি? চিনতে পেরেও ইচ্ছে করেই প্রশ্নটা করল নীরা। জুলি বলল, আপনি বোধহয় আমাকে চিনতে চাইছেন না ভাবি। একসময় একই বিল্ডিংয়ে ছিলাম আমরা। ও, আপনি? হ্যাঁ বলেন, কেন ফোন দিয়েছেন? আসলে ভাবি, গত কয়েকদিন থেকে অনেক খুঁজেছি আপনাকে। আপনার ফোন নম্বরে ফোন দিলে বলে নম্বরটা আর ব্যবহার করেন না আপনি। আগের বাসায় গিয়ে জানলাম বাসা শিফট করেছেন। পরে বাড়িওয়ালি আন্টি থেকে আপনার ফোন নাম্বার নিলাম। আমাকে খোঁজার জন্য এত কষ্ট করেছেন আপনি, তা খুঁজছিলেন কেন? নীরার কণ্ঠস্বরে বিদ্রুপটা জুলি বুঝতে পারল কিনা কে জানে, তবু বুঝলেও সেটা উপেক্ষা করেই বলল, আগামী সপ্তাহে আমরা হজে যাচ্ছি ভাবি। ভাবলাম যাওয়ার আগে আপনাদের টাকাটা দিয়ে যাই। জানেন তো, ঋণ থাকলে হজ কবুল হয় না। নীরা বলল, ও আচ্ছা, এজন্য আপনি টাকা ফেরত দিতে চাইছেন? অথচ যখন আমাদের ভীষণ প্রয়োজন ছিল, বারবার চাওয়ার পরেও তখন টাকা ফেরত দেন নাই। আমি কিন্তু আপনার সমস্যার সময় নিজেদের কথা না ভেবেই টাকাটা দিয়েছিলাম আপনাকে। এর মধ্যে সমস্যার সমাধান হয়েছে, ফ্ল্যাট কিনেছেন, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, তখনও আমার টাকাটা দেওয়ার কথা মনে হয় নাই আপনার। এমনকি আমার বাচ্চাটা যখন খুব অসুস্থ ছিল, আমি পাগলের মতো বারবার আপনাকে ফোন দিয়েছি, কিন্তু আপনি ফোন রিসিভ করেন নাই। আর এখন হজে যাওয়ার সময় আপনার মনে পড়ল টাকাটা ফেরত দেওয়া হয় নাই। তাও হয়তো মনে পড়তো না, কিন্তু যখন জানলেন ঋণ থাকলে হজ কবুল হয় না, তখন নিজেদের স্বার্থেই আমাকে খুঁজে বের করেছেন। জুলি বলল, ভাবি, সবকিছুর জন্য আমি খুবই দুঃখিত। আসলে আপনার নম্বরটা সেভ করা ছিল না আমার ফোনে, আর দেব দেব ভেবেও দেওয়া হয়ে ওঠে নাই। আচ্ছা, আপনার এই ফোন নম্বরে কি বিকাশ আছে? তাহলে আমি এখনই পাঠিয়ে দিতাম। সরি, আমার নম্বরে বিকাশ বা অন্য কোনো কিছুর অ্যাকাউন্ট নাই। তাহলে আপনার হাজবেন্ডের নম্বরে প্লিজ সোহেল ভাইয়ের নম্বরটা দেন ভাবি। আমার হাজবেন্ডের নম্বর আপনাকে দেব না আমি, আর আপনার টাকা ফেরতও নেব না আমরা। যারা প্রয়োজনে ঋণ নিয়ে ঋণদাতার সমস্যার কথা একবারও ভাবে না, অথচ নিজেদের আরামায়েশ বিলাসিতা সবই চলে, তাদের মতো দরিদ্রদের থেকে টাকাটা ফেরত না নিলেও আমাদের চলবে। আর এত বছরেও ফেরত না পেয়ে ওটার আশা তো আমি ছেড়েই দিয়েছিলাম। এখন আর টাকাটার প্রয়োজন নেই আমার। আমি চাই আপনি ঋণী হয়েই থাকুন। এতক্ষণ সাথে থেকে গল্পটি শোনার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধুরা। গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।